নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটি বড় পরীক্ষা আছে আরআরবি এনটিপিসি এবং এর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং তৎসংক্রান্ত সিলেবাস অনুযায়ী ম্যাথ আপনাদেরকে কষে ফেলতে হবে। আমি আনএকাডেমিতে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এবং তাদের শর্টকাট ট্রিক্স দ্বারা কিভাবে উত্তর করবেন কম সময়ের মধ্যে সেসব করিয়ে দিয়েছি। পারলে দেখে রাখবেন এবং ফলো করে রাখবেন। আজকে সিলেবাস সম্পর্কিত যে অঙ্কগুলো আমি করাবো, এই ধরনের অঙ্ক বারবার ধরে পড়েছে এবং সেই অঙ্কগুলোর কিভাবে শর্টকাট ট্রিক্স দ্বারা অতি সহজে উত্তর করতে পারবেন এবং তাদের কনসেপ্টগুলো কি, আজকে সেই নিয়ে ক্লাসটি। যেমন দেখুন, এখানে প্রথম যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটাতে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং বলা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো যদি বহিস্থ কোণ এসিডি সমান 120 ডিগ্রি এবং কোণ এবিসি সমান 50 ডিগ্রি হয়, তবে কোণ বিএসির মান কত। দেখুন, তাহলে এটি একটি ত্রিভুজ এ বি সি। এই যে ত্রিভুজটা, তার যেটা বহিস্থ কোণ অর্থাৎ এই কোণটা এ সি ডি, সেটা বলে দেওয়া আছে 120 ডিগ্রি এবং তার যে অন্তঃস্থ কোণ এসিডি, দেখুন এখানে দেওয়া আছে এসিডি যে কোণটি অর্থাৎ এই যে কোণটি, সেটি দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে পরে আপনাকে এই কোণের মানটা বার করতে হবে। মনে রাখবেন, কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে এইটা হলো বহিস্থ কোণ, এটা বাইরের দিকে কোণ, যার জন্য হচ্ছে বহিস্থ কোণ। আর যে কোনো বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত, তাহলে এইটা যদি বহিস্থ হয় তার অন্তঃস্থ বিপরীত কোণ হচ্ছে এই দুটো, তাদের সমষ্টির সমান হয়। অর্থাৎ কোণ এসিডির যে মানটা সেটা হবে অন্তঃস্থ বিপরীত, অর্থাৎ এ কোণ এবং বি কোণের সমষ্টি। এ কোণটাকে দেখাই যায় কোণ বি এ সি, দেখুন বি এ সি, এবং এই কোণটা সেটাকে লেখাই যায় প্লাস কোণ এ বি সি, এ বি সি, এই দুটো সমষ্টি। এখন দেখুন বলা আছে এসিডি যে কোণটা সেটা 120 ডিগ্রি, বিএসি কোণটার মান আমার জানা নেই, এটা বের করে নিতে হবে, প্লাস কোণ এস এবিসি সেটা দেখুন বলা আছে 50 ডিগ্রি, তাহলে এটা 50 ডিগ্রি। এখন এই কোণটার মান বার করতে হলে 50 ডিগ্রিকে এদিকে নিয়ে আসবো, তাহলে কোণ বিএসি সমান কি হবে 120 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি। তাহলে দেখুন 120 থেকে যদি 50 বাদ দেন কত পাবেন, 70 ডিগ্রি। তাহলে এই যে কোণটি, সেই কোণটির মান হবে 70 ডিগ্রি এবং এটি হবে উত্তর। পরবর্তী অঙ্কটিতে চলে আসুন। দেখুন এখানে বলা আছে a/3 সমান b/5 সমান c/7 হলে এই এক্সপ্রেশনটার মান কি হবে। যদি এরকম কোনো অঙ্ক থাকে, এটাকে কেটে ধরার কোনো দরকার নেই। যেটা করবেন, সরাসরি এর মান 3, বি এর মান 5, সি এর মান 7 বসিয়ে দেবেন। তাহলে দেখুন যে এক্সপ্রেশনটা আছে a প্লাস বি প্লাস সি বাই বি, তাহলে এর মান কত বসাবো 3, ঠিক যেগুলো নিচে আছে। বি এর মান কত বসাবো 5, সি এর মান কত বসাবো 7, তারপর নিচে দেখুন আছে বি এর মান হচ্ছে 5, বসিয়ে দিলাম। এরপর যোগ করুন, 5 আর 3 8, 8 আর সাথে হচ্ছে 15, আর নিচে হলো 5, 5 দিয়ে 15কে কাটলে 3 পাবেন, ফলে এটির উত্তর হয়ে যাবে 3। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে বলা আছে দুটি এককেন্দ্রিক বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কি হবে। এককেন্দ্রিক বৃত্ত মানে হচ্ছে দুটো বৃত্ত যাদের কেন্দ্রগুলো একই। ধরুন এই একটা বৃত্ত, তার ভেতরে আরেকটি বৃত্ত আছে। এই যে দুটো বৃত্ত আঁকলাম, তাদের দুজনেরই কেন্দ্রটা একই। এই একই কেন্দ্রকে রেখে আলাদা আলাদা ব্যাসার্ধ রেখে দুটো বৃত্ত তৈরি হয়েছে। এদের সাধারণ স্পর্শক মানে এমন স্পর্শক যেন দুটোরই স্পর্শক হয়, এমন কোনো স্পর্শকই আপনি আঁকতে পারবেন না। ধরুন ভেতরে যে ছোট বৃত্তটা আছে তার যদি স্পর্শক হয়, সেটা তার স্পর্শক আঁকলে পরে সেটা বহির্বৃত্তকে মানে বাইরের বৃত্তটাকে ছেদ করবে, স্পর্শক হবে না। আবার বাইরের বৃত্তের উপরে যদি কোনো স্পর্শক আঁকেন, সেটা ভেতরের বৃত্ত থেকে অনেক বাইরে চলে যাবে, সেটা কখনোই স্পর্শ করবেন না। তাহলে মনে রাখবেন, এখানে সাধারণ স্পর্শক কিন্তু আপনি আঁকতেই পারবেন না, অর্থাৎ সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 0। পরবর্তী অঙ্কটি দেখুন, এটি একটি ক্যালকুলেটিভ অঙ্ক। এখানে বলা আছে 999 পূর্ণ 98 99 ইন্টু 99 এর মান কত। মনে রাখবেন, যে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ আকার ভাঙা যায়। দেখুন এই যে সংখ্যাটা আছে সেটা পূর্ণ সংখ্যা হচ্ছে 999, তাহলে 999 হলো পূর্ণ সংখ্যা, প্লাস ভগ্নাংশ সংখ্যা হচ্ছে 98/99। এই দুটোতে আলাদা করে ভেঙে নিন। এরপর দেখুন এর সঙ্গে গুণ আছে 99, তাহলে আমি কি করব, এটার সঙ্গে একবার 999 এর সঙ্গে 99 গুণ করব এবং তারপর প্লাস দিয়ে এটার সঙ্গে গুণ করব। তাহলে দেখুন এই দুটো গুণ করলে হচ্ছে 999 ইন্টু 99 প্লাস এটার সঙ্গে গুণ করলে হচ্ছে 98/99 ইন্টু 99। তাহলে দেখুন এই 99 দুটো কেটে যাবে, ফলে এখানে থাকবে 98। আর এই অংশটা যখন করবেন তখন সহজ, এই গুণটা করতে হলে অনেক সময় লাগবে, যার জন্য 999কে 1000 বিয়োগ 1-এ ভেঙে নিন।
ইন্টু 98 করে নিন, সরি 99, প্লাস এখানে দেখুন 99 কেটে গিয়ে 98 থাকবে, এরপর গুণটা করুন, তাহলে এখানে 99 ইন্টু 1000 মানে হচ্ছে 99,000, বিয়োগ 99 ইন্টু 1 তার মানে 99, প্লাস 98। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে প্রথম অংশ অর্থাৎ 99,000 যেটা আছে রইল, 98 থেকে 99 বাদ দিলে -1 থাকে, এরপর 99,000 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে 99,000 থেকে 1 বাদ দেওয়ার সময় মনে রাখবেন সবটার থেকে বাদ দরকার নেই, শেষটা দেখুন 9,000, 9,000 থেকে 1 বাদ দিয়ে দিন, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে এটার থেকে যখন বিয়োগ করবেন এটা হবে 98,999, অর্থাৎ কিছু না 9,000 থেকে 1 বাদ দিন, তাহলে 8,999, আর সামনে যে 9টা ছিল সেটা লিখে দিন, সেটাই হবে উত্তর। ক্লাসটি শেষ অবধি দেখুন বন্ধুরা, অনেক অঙ্ক শিখে যাবেন। যেমন দেখুন এখানে অঙ্কটা বলা আছে 18 মিটার লম্বা, 12 মিটার চওড়া ও 5 মিটার গভীর একটি গর্তকে ভর্তি করতে দৈর্ঘ্য 12 মিটার, চওড়া 5 মিটার ও 2 মিটার গভীর কটি গর্ত খুঁড়তে হবে। মানে একটা বড় গর্ত ছিল, এই গর্তটাকে ভর্তি করতে হবে ছোট ছোট বেশ কিছু গর্ত দিয়ে, এরকম ছোট ছোট বেশ কিছু গর্ত আছে, তো কতগুলো গর্ত খুঁড়লে তার মাটি দিয়ে এই গর্তটা ফিল আপ হবে। এখন এই যে গর্তটা আছে সেই গর্তটার আয়তনটা প্রথমে বার করব। দেখুন সেই গর্তটা 18 মিটার লম্বা, 12 মিটার চওড়া, 5 মিটার গভীর, তাহলে তার আয়তন বার করতে হলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা করতে হয়। তাহলে এই যে অংশটা আছে তার দৈর্ঘ্য 18, প্রস্থ 12 আর গভীরতা হচ্ছে 5, এই তিনটে গুণ করে দিলে এর আয়তনটা পাবেন। এরপর দেখুন একটা ছোট গর্ত খুঁড়ে তার আয়তন কত, 12 ইন্টু 5 ইন্টু 2, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এরকম কতগুলো গর্ত খুঁড়তে হবে বার করতে গেলে আপনি করবেন কি, আগেরটাকে এটা দিয়ে ভাগ করে দেবেন। তাহলে দেখুন 12 12 ক্যান্সেল হলো, 5 5 ক্যান্সেল হলো, 2 দিয়ে কাটুন, 2 9 18, তাহলে আপনাকে 9টি গর্ত খুঁড়তে হবে, সেই 9টি গর্তের মাটি দ্বারা এই বড় গর্তটি ফিল আপ হবে। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে একটি সিম্পলিফিকেশন করতে দিয়েছে, লক্ষ্য করুন 13 পূর্ণ 4/7 ইন্টু 13 পূর্ণ 4/7 বিয়োগ 8 পূর্ণ 3/7 ইন্টু 8 পূর্ণ 3/7, নিচে কি আছে 13 পূর্ণ 4/7 বিয়োগ 8 পূর্ণ 3/7। যদি আপনি 13 পূর্ণ 4/7টাকে এ ধরেন তাহলে দেখুন এটা এ ইন্টু এ অর্থাৎ এ স্কোয়ার টাইপ নিল, আবার এটাকে যদি বি ধরেন অর্থাৎ 8 পূর্ণ 3/7কে যদি বি ধরেন তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার, তাহলে মাইনাস অফ বি স্কোয়ার হল। নিচে আপনি তো এটাকে এ ধরেছেন আর এটাকে বি ধরেছেন, তাহলে নিচে এ মাইনাস বি কিনা বলুন। এখন বীজগণিতের একটা ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে এটাকে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে দেখুন এ মাইনাস বি আছে, তাহলে আমাদের কি হবে, এই এ মাইনাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি এ প্লাস বি, অর্থাৎ যে দুটো সংখ্যা ইউজ করা হয়েছে সেই দুটো সংখ্যাকে যদি যোগ করে দেন তাহলেই উত্তর হবে। কি কি ইউজ করা হয়েছে, 13 পূর্ণ 4/7 এটা এ, প্লাস এখানে প্লাস বি, বিটা কত 8 পূর্ণ 3/7। এরপর আমি যেটা করলাম একটু আগেই সেই রকমভাবে এই যোগটা করবেন, প্রথমে পূর্ণ সংখ্যাগুলোকে ভেঙে নিন, একটা 13 আর একটা 8, তারপরে ভগ্নাংশগুলোকে যোগ করে দিন, একটা ভগ্নাংশ হচ্ছে 4/7 আর একটা ভগ্নাংশ হচ্ছে 3/7। এরপর দেখুন যখন যোগ করবেন তখন 13 আর 8-এ 21 হয় কিনা বলুন, প্লাস এই দুটোকে যখন যোগ করবেন, যোগটা আমি এই সাইডে করছি, দেখুন দুটোরই দেখুন হরে 7 আছে, তাহলে লসাগু হলো 7, ওপরের সংখ্যা দুটোকে জাস্ট যোগ করে দিন, 4 প্লাস 3, 4 আর 3 হলো 7, নিচেও 7, এই 7 7 কাটাকাটি গিয়ে 1 থাকে, তাহলে 1, অর্থাৎ 21 এবং 1 যোগ করলে পাবেন 22, এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী অঙ্কটিতে কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধদ্বয়ের অনুপাত 4:9 হলে উহাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। দুটো বৃত্ত ছিল, একটা ছোট আর একটা বড়, এর ব্যাসার্ধ যা আর এর ব্যাসার্ধ যা, সেই দুটোর যদি অনুপাত করা হয় তাহলে ব্যাসার্ধগুলোর অনুপাত 4:9 যদি হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত যদি বের করতে বলে তাহলে কিচ্ছু না, শুধু এই অংশটাকে বর্গ করে দেবেন দুটোই, তাহলে দেখুন 4-এর বর্গ কত 16, 9-এর বর্গ কত 81, ব্যাস এটাই উত্তর। তাহলে মনে রাখবেন যদি ব্যাসার্ধের অনুপাত বলে এবং সেখান থেকে ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলে তাহলে কিচ্ছু না, ওই দুটো অংশকে বর্গ করে দেবেন, সেটাই উত্তর। কেন হয়, ধরুন একটা ব্যাসার্ধ R1, এই ছোটটা R1 আর এটা ধরুন R2, যখন আমি এদের ক্ষেত্রফল বার করব, এর যার ব্যাসার্ধ R1 তার ক্ষেত্রফল হবে পাই R1 স্কোয়ার আর এর ক্ষেত্রফল হবে পাই R2 স্কোয়ার। দেখুন এই দুটো যখন অনুপাত করবেন পাই পাই কেটে যাবে, তাহলে কি থাকলো R1 স্কোয়ার ইজটু R2 স্কোয়ার, অর্থাৎ দুটোকে বর্গই করতে হলো। তাহলে এত কিছু ভাবারই দরকার নেই, যেহেতু ব্যাসার্ধগুলোর অনুপাত বলেছে এবং ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, আপনি কিচ্ছু না বর্গ করে দেবেন, সেটাই হবে উত্তর। পরের অঙ্কটি দেখুন, এখানে বলা হয়েছে দুটি মিশ্রণে জল ও দুধের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5
ওই দুটি মিশ্রণকে একটি অন্য পাত্রে ঢালা হলে ওই পাত্রে জল ও দুধের অনুপাত কত হবে? দেখুন, একটি পাত্রে জল ও দুধের মিশ্রণ হচ্ছে 2:3, অন্য একটি পাত্রে জল ও দুধের মিশ্রণ হচ্ছে 4:1। এবার এই দুটোকে একটা নতুন পাত্রে ঢালা হয়েছে, সেখানে জল এবং দুধের অনুপাতটা কি হবে বার করতে হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, 2 এবং 3 যোগ করলে কত পাবেন? 5। 4 এবং 1 যোগ করলে কত পাবেন? 5। যদি এই দুটোর যোগফল এবং এই দুটোর যোগফল সমান হয়, তাহলে আপনার যেটা কাজ, মোট দুধ বার করতে গিয়ে 2 আর 4 যোগ করে দিন, এটা হয়ে যাবে মোট দুধ। একইভাবে মোট জল, প্রথমটা জল ছিল, তাহলে 2 আর 4 যোগ করে যেটা পেলাম সেটা জল। আবার মোট দুধ যদি বার করেন, তাহলে 3 আর 1 যোগ করে দিন, তাহলে এটা হয়ে যাবে মোট দুধ। তাহলে দেখুন, এইটা হয়ে যাবে জল আর এটা হয়ে যাবে দুধ। তাহলে জল কত ভাগ আছে? 6 ভাগ। আর এখানে দুধ কত ভাগ আছে? 3 + 1 মানে 4 ভাগ। এই দুটোর অনুপাত করে দিন, কাটা যাবে 2 দিয়ে, 2 × 3 = 6, 2 × 2 = 4, 3:2। তখন মনে রাখবেন এটাই হয়ে যাবে উত্তর। যদি এই দুটোর যোগফল সেম হয়ে যায়, তাহলে পরে কিচ্ছু না, জল জল যোগ করে দেবেন, আবার দুধ দুধ যোগ করে দেবেন, সেটার যেটা অনুপাত হবে সেটাই উত্তর। কিন্তু এটা যদি যোগফলটা সেম না হয়, তখন অন্য একটি ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি আগের ভিডিওগুলোতে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। দেখুন, এখানে একটি মান নির্ণয় করতে দিয়েছে, √30 প্লাস √30 প্লাস √30, এটা ইনফাইনাইট অবধি বিস্তৃত, অর্থাৎ 30 এই সংখ্যাটা কিন্তু আপনার ক্রমানুযায়ী রিপিট হয়ে হয়ে যাচ্ছে। এই সব অঙ্কের ক্ষেত্রে কি করবেন? দেখুন, যে সংখ্যাটা আছে 30, সেটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙবেন যাদের অন্তর 1 হবে, বা বলতে পারেন দুটো ক্রমিক সংখ্যা হবে। অর্থাৎ 30কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখব যাদের বিয়োগফলটা 1। তাহলে দেখুন, 30কে যদি 5 আর 6 ভাঙি, 5 × 6 করলে 30 পাবো। আবার 5 আর 6 এর ডিফারেন্স কত? 1। বা বলতে পারেন 5 আর 6 পরপর সংখ্যা বা ক্রমিক সংখ্যা। তাহলে যে কোনো ক্ষেত্রে করবেন কি, এইটাকে দুটো সংখ্যাতে ভেঙে নেবেন যারা ক্রমিক সংখ্যা হবে। এরপর আপনাকে জিজ্ঞেস করেছে তার মান, যদি প্লাস থাকে তাহলে মনে রাখবেন বড়টি উত্তর হবে। যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার হবে 6। আর যদি এগুলো মাইনাস থাকতো, ধরুন 30 মাইনাস, তারপরেও মাইনাস, তাহলে মাইনাস থাকলে তখন ছোটটি উত্তর নেবেন, ধরুন 5। এই অঙ্কটা আরেকভাবে আমি করে দেখাচ্ছি। ধরুন আছে √12 মাইনাস √12, এরকম করে রেকার হয়েছে। তাহলে দেখুন, 12কে দুটো অংশে ভাঙলে আপনি কত পাবেন? একটি 3 পাবেন আর একটি 4 পাবেন। ক্রমিক সংখ্যা গুণ করলে পাবেন 12। কিন্তু এখানে কি আছে? যোগ আছে না বিয়োগ আছে? বিয়োগ আছে। তাহলে ছোটটি উত্তর হয়ে যাবে 3। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে তুহিন ও তন্ময়ের বর্তমান বয়সের অনুপাত 5:6। তন্ময়, তাহলে এখানে একটু লিখে নিন, তুহিন আর তন্ময় তাদের বয়সের অনুপাত কত? 5:6। বলেছে তন্ময় তুহিনের থেকে 4 বছরের বড়, 7 বছর পরে ওদের বয়সের অনুপাত কি হবে? মনে রাখবেন, বয়সের অন্তর সবসময় একই থাকে। আজ থেকে 20 বছর আগেও যা হবে, আজকেও তাই হবে, ভবিষ্যতেও তাই হবে, অর্থাৎ 30 বছর পরও তাই হবে। তাহলে এই যে তন্ময় তুহিনের থেকে 4 বছর বড়, এটা যে কোনো সময়ের জন্য সত্যি, অতীত বর্তমান ভবিষ্যৎ সব সময়ের জন্য সত্যি। তাহলে দেখুন, এখানে তুহিনের বয়স 5 মানে 5 রেশিও ভাবতে পারে, আর তন্ময়ের বয়স তুহিনের তন্ময়ের বয়সটা 6 রেশিও ভাবতে পারেন। তাহলে এদের বয়সের অন্তরটা কত? 1 রেশিও। 6 থেকে 5 বাদ দেন, তাহলে 1 রেশিও। সেই অন্তরটাই হলো 4। কারণ কি? তন্ময় তুহিনের থেকে 4 বছরের বড়, তাহলে এই 1 রেশিওটাই হলো 4। তাহলে 1 রেশিও যদি 4 হয়, তুহিনের বয়স কত? 5 × 4 মানে 20। তন্ময়ের বয়স কত? 6 × 4 মানে 24। দেখুন, 4 বছরের অন্তর হচ্ছে। এরপর বলেছে 7 বছর পর ওদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 7 বছর পর এর বয়সও 7 বছর বাড়বে, আর এর বয়সও 7 বছর বাড়বে, তখন হবে 27, আর এর বয়স হবে 31। তাহলে দেখুন, তখন তাদের বয়সের অনুপাত হবে 27:31।